এসব হচ্ছে চটক দেওয়া, চমক দেওয়া। কোনো প্রয়োজন ছিল না। যে আইন আছে সেই আইনে কিছুমাত্র সংশোধন করলে পরেই ওরা যা চাইছেন সেটাও করতে পারতেন। এই যে নতুন আইন করা হয়েছে তাতে যে সমস্ত ব্যবস্থা করা হচ্ছে এটা সাধারণ নাগরিকদের পক্ষে ভয়াবহ রূপ নিয়ে দাঁড়াবে। বিরোধীদের আপত্তি থাকা সত্ত্বেও ভারতীয় ন্যায় সংহিতা সারা দেশে কার্যকর হয়েছে। শুরু থেকেই এই আইনের সঙ্গে জড়িয়েছে একগুচ্ছ বিতর্ক। বিরোধীরা বারে বারে এই আইনের বিরোধিতা করছেন এবং এখনো করে চলেছেন। বিরোধীদের কেউ কেউ এই আইনগুলোকে সমর্থনই করতে পারছেন না। কিন্তু এই আইনগুলোকে ঘিরে এত বিতর্কের কারণ কি? কি পরিবর্তনই বা এসেছে এই নতুন আইনগুলোতে? এই আইনগুলো বিরোধীদের ঠিক কোন কোন শর্তে আঘাত আনছে? প্রশ্ন উঠছে। এই প্রশ্নগুলোর উত্তর আপনাদের জানাবো, তবে তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই শিবম দাসের ইউটিউব চ্যানেলে। আর আপনাদের সঙ্গে রয়েছে আমি প্রিয়া। ন্যায় সংহিতা বিল নিয়ে তর্ক হয়েছিল মাত্র 5 ঘন্টা। যখনই এই বিল নিয়ে তর্ক হয় সেই সময় 140 জনেরও বেশি বিরোধী সংসদ সদস্যকে সংসদ থেকে বরখাস্ত করে দেওয়া হয়। এই আইন সাধারণ মানুষের ন্যায়ের কথা বলবে জানিয়েছিলেন মোদি এবং অমিত শাহ। তবে বিরোধীরা গাইছেন উল্টো সুর একেবারে শুরু থেকেই। এই আইনের একাধিক অসুবিধার কথা উল্লেখ করেছেন বিরোধীরা, তাও আবার একবার নয় বারবার। সদ্য বলবৎ হওয়া এই নতুন আইনগুলোকে ব্রিটিশ আইনের চেয়েও 10 গুণ খারাপ বলে উল্লেখ করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী কলিন গোঞ্জালভেস। তিনি আরও জানিয়েছেন, স্বাধীন ভারতে এই ধরনের আইন অনেক বেশি দমনমূলক প্রকৃতির। বলবৎ হওয়া নতুন আইনগুলোতে অনেক বিষয়ে উদাসীনতা লক্ষ্য করেছেন মানবাধিকার কর্মী থেকে শুরু করে সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। তারা কি বলছেন? তারা বলছেন, যেমন ন্যায় সংহিতায় নাবালক এবং নাবালিকা উভয়ের ক্ষেত্রেই যৌন হেনস্থা হলে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। এটা যেমন একদিকে পুরুষ জাতির জন্য অ্যাডভান্টেজ, তেমনি অন্যদিকে নতুন আইনের 69 ধারায় বলা হয়েছে কোনো পুরুষ যদি বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাসে লিপ্ত হয় এবং পরবর্তীতে যদি প্রতিশ্রুতি পূরণ করতে না পারেন সেক্ষেত্রে ওই পুরুষটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এখানেই প্রশ্ন উঠছে, প্রশ্ন তুলছেন পুরুষ অধিকার কর্মীরা। পুরুষ অধিকার কর্মীদের প্রশ্ন, নতুন আইনের 69 নম্বর ধারায় কেন পুরুষদের প্রতি এই অবিচার করা হলো? একটি ব্রেকআপ তথা সম্পর্ক বিচ্ছেদের পেছনে অনেকগুলো কারণ থাকে। শুধুমাত্র পুরুষরাই নয়, মহিলারাও অনেক সময় বিবাহের প্রতিশ্রুতি দিয়ে পুরুষদের সঙ্গে সহবাসে লিপ্ত হয়। পুরুষ অধিকার কর্মীদের এখানেই প্রশ্ন, এই পরিপ্রেক্ষিতে ছেলে মেয়ে উভয়কে বিবেচনা করে কেন আইন প্রণয়ন করা হলো না? শুধুমাত্র ছেলেদেরকেই কেন কাজ গড়ায় তোলা হলো? ব্রেকআপ যদি মহিলাদের কারণে হয় তাহলে কি সেই মহিলাকে কাঠগড়ায় তোলা হবে? এইভাবে কি মহিলাদের হাতে আরও বেশি পুরুষ লাঞ্ছিত করার ক্ষমতা দিয়ে দেওয়া হলো না? নতুন আইনের এই 69 নম্বর ধারাকে কেন্দ্র করে বিশেষজ্ঞরা পুরুষ মানুষের কপালে ভয়ঙ্কর ফাঁড়া দেখছেন। আপনাদের কি মনে হয় 69 নম্বর ধারাটি কি সত্যি পুরুষ বিরোধী? পুরুষ মানুষের বিপদকে আরও বাড়িয়ে দিতে পারে এই ধারা? অবশ্যই কমেন্ট করে জানান। নতুন আইনের আরও একটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো এখানে বিবাহ জীবনে বলপূর্বক শারীরিক সম্পর্কে স্থাপনকে ধর্ষণের চোখে দেখা হবে না। সাধারণত আমরা এতদিন জানতাম যে কোনো শারীরিক সম্পর্ক সেটা মতের বিরুদ্ধে গিয়ে হলেই ধর্ষণের আওতায় পড়ে। দেশের অগণিত মহিলারা বিয়ের পরেও নিজের স্বামীর হাতেই প্রতিনিয়ত ধর্ষিত হয়ে যাচ্ছেন। ইচ্ছে না থাকা সত্ত্বেও স্বামীর সঙ্গে শারীরিকভাবে লিপ্ত হতে হচ্ছে বহু মহিলাকে। নতুন আইন বলবৎ হওয়ার আগে পর্যন্ত এই বিষয়টিকে ধর্ষণ হিসেবে দেখা হতো, কিন্তু এবার থেকে বিয়ের পর কোনো মহিলাকে যদি তার স্বামী জোর করে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেন সেটা আর ধর্ষণের আওতায় পড়বে না, একেবারে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে নতুন আইনে। এখানে প্রশ্ন তুলছেন আইন বিশেষজ্ঞরা। তাদের প্রশ্ন, এইবার কি তাহলে নতুন আইনের দরুন মহিলাদের সুরক্ষা বিঘ্নিত হবে? গার্হস্থ্য হিংসার শিকার মহিলারা কি ন্যায় বিচার পাবেন না? আপনাদের কি মনে হয় আইনের এই দিকটি কি মহিলাদের বিপদ আরও বাড়িয়ে দিল? মহিলাদের সুরক্ষা কি কোথাও গিয়ে সংকুচিত করে দিল? এই আইনের আরও একটি ভয়ঙ্কর দিক সম্পর্কে আপনাদের জানাবো। আর এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিশিষ্ট মহলের বেশ কিছু আইনজীবীরা।
তারা বলছেন নতুন এই আইনগুলোর ভেতরে ভেতরে বিরোধীদের দমন করার অস্ত্র লুকিয়ে রেখেছে শাসক শিবির। নতুন আইনে সরাসরি রাষ্ট্রদ্রোহ সংক্রান্ত আইন না থাকলেও ঘুরিয়ে ফিরিয়ে দেশের সার্বভৌমতা এবং ঐক্যের যে কোনো বিরোধিতার ক্ষেত্রে শাস্তিদানের কথা উল্লেখ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে সরকারের সমালোচকদের থামাতে এইটারই অপব্যবহার করতে পারেন শাসক শিবির, এমনই একটা আশঙ্কার মেঘ দেখছে বিশিষ্ট মহলের একাংশ। আইন বিশেষজ্ঞরা বলছেন নয়া আইনের ফলে পুলিশের হাতে অনেক ক্ষমতা চলে গিয়েছে। তারা প্রশ্ন তুলছেন, পুলিশকে অত্যাধিক ক্ষমতা দেওয়ার ফলে পুলিশ কি এই ক্ষমতার অপব্যবহার করবে না? এমন প্রশ্ন কিন্তু উঠছে বিভিন্ন মহলে। পুলিশের হাতে অত্যাধিক ক্ষমতা শাসন কাঠামোর জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশিষ্ট আইনজীবীরা। আপনাদের কি মনে হয়, পুলিশের হাতে অতিরিক্ত ক্ষমতা দেওয়ার কারণে পুলিশ কি সাধারণ মানুষের ওপর এই অতিরিক্ত ক্ষমতার অপব্যবহার করতে পারেন? এবার আপনাদের বলবো আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই আইনের কেন বিরোধিতা হচ্ছে সেই প্রসঙ্গে এই কথাটি অবশ্যই বলা দরকার। প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন এই আইনের বিরোধিতা করে তিনি বলেছেন দেশের বর্তমান আইন ব্যবস্থাকে বুলডোজিং করে নতুন 3 আইন চালু করে দেওয়া হলো, বিস্তারিত আলোচনা ও বিতর্ক ছাড়াই। নতুন আইনের 90 থেকে 99% আইপিসি, সিআরপিসি এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের কপি পেস্ট। এই 3টি আইনের কয়েকটি সংশোধন আনলেই হয়ে যেত। নতুন আইন বলবৎ করার কোনো প্রয়োজনীয়তা ছিল না বলে মন্তব্য করেছেন তিনি। দেখুন, মূলত আগে যা আইন ছিল সেটাই রয়েছে, কিছু কিছু আইন পরিবর্তন করা হয়েছে, সেগুলো নতুন আইন না এনেও যে আইন আছে তে সংশোধন করে করা যেত। এসব হচ্ছে চটক দেওয়া, চমক দেওয়া। বরং এই যে নতুন আইন করা হয়েছে তাতে যে সমস্ত ব্যবস্থা করা হচ্ছে এটা সাধারণ নাগরিকদের পক্ষে ভয়াবহ রূপ নিয়ে দাঁড়াবে। প্রথম কথা, নতুন আইন ওরা বলছেন কলোনি থেকে ওরা বেরোতে চান, কিন্তু এখানে কলোনিয়াল আমলে তারা ডেথ পেনাল্টি রেখেছিল ভারতীয়দের সাজা দেওয়ার জন্য। আমরা এত হইচই করছি যে ডেথ পেনাল্টি বাতিল করো, এখন কিন্তু ওরা ডেথ পেনাল্টি নতুন আইনে রেখে দিয়েছে এবং যে কোনো সাধারণ অপরাধেও কিন্তু ডেথ পেনাল্টি দেওয়া যেতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। 2 নম্বর হচ্ছে যেখানে সাজা কমাবার ক্ষেত্রেও যে পদ্ধতি নেওয়া হয়েছে সেই পদ্ধতিটা যারা সাজা প্রাপ্ত তাদের পক্ষে খুব উপকারী হবে না। 3 হচ্ছে সমস্ত মহিলা সমাজ তারা বারবার দাবি করছিলেন যে বৈবাহিক জীবনেও ধর্ষণ হয়, মানে বিয়ে হলে পরে যে ধর্ষণ মুক্ত তা তো না, নারীর ইচ্ছার বিরুদ্ধে তার সঙ্গে যৌন সংযোগ করলে সেটা হচ্ছে ধর্ষণ। এখানে কিন্তু সেটাকে খুব খেলো করে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে সেটা হলে পরে সাজাটা 5 থেকে 7 বছর। আরো মারাত্মক করা হয়েছে যে নারী পুরুষ যখন তারা পরস্পরের মধ্যে বিচ্ছেদ অবস্থায় আছেন সে সময় যদি যৌন সংযোগ করা হয় সেক্ষেত্রেও সাজাটা কিন্তু খুব সাধারণ সাজা, সেটাকে আর ধর্ষণ বলা হচ্ছে না, এটা মেয়েদের বিরুদ্ধে যাবে। 3 নম্বর হচ্ছে আগে পুলিশ ধরলে পরে থানায় তাকে প্রথম 15 দিন থানা হেফাজতে রাখতে পারে সর্বোচ্চ, এখন সেটাকে বাতিল করে বলে দেওয়া হলো যে সমস্ত অপরাধের ক্ষেত্রে 60 দিন সময় এবং যার ক্ষেত্রে 90 দিন সময়, এই সময়ের মধ্যে যে কোনো সময় পুলিশ তাকে 15 দিনের জন্য হেফাজতে নিতে পারে। তার মানে পুলিশ ইচ্ছে হলো আজকে 2 দিন পুলিশ হেফাজত নিলাম, আবার 7 দিন পরে 2 দিন নিলাম, এরকম করে করে একটা মানুষকে হ্যারাস করতে পারে এবং তদন্ত শেষ না করতে পারলে যে একটা অটোমেটিক বেলের ব্যবস্থা ছিল সেটাকেও বদলে দেওয়া হয়েছে। পুলিশ ইচ্ছে করলেই এফআইআর নাও লিখতে পারে, যেখানে সুপ্রিম কোর্টে আমাদের রায় ছিল যে কগনাইজেবল অফেন্স হলে তাকে সঙ্গে সঙ্গে নথিভুক্ত করতে হবে, এক্ষেত্রে সেটা সম্পূর্ণভাবে পুলিশের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। এইরকম বিভিন্ন ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি ধরে ধরে তাহলে দেখবো যে এটা প্রকৃতপক্ষে মানুষের বিরুদ্ধে গেছে। মুখে বলছেন আমরা সেডিশন আইনটা বাতিল করলাম,
ইন্ডিয়ান পেনাল কোডের সেডিশনের যে প্রভিশনটা বাতিল করলাম, কিন্তু আরো মারাত্মক করেছে এই নতুন আইনে তারা প্রায় সরকার বিরোধী যে কোনো বক্তব্যকে সেডিশন লাগিয়ে দিয়েছেন। যদি আমরা আজকে সমালোচনা করে বলি যে সরকার মণিপুরে তারা ঠিকমতো কাজ করছে না, যার ফলে তাদের পরিকল্পনার জন্য বিভাজন হচ্ছে, তাহলে সেডিশন হয়ে গেল। সেটাও দেশের সার্বভৌমত্ব, দেশের স্বাধীনতার বিরোধী কথা। সুতরাং ওরা বারবার যেটা বলার চেষ্টা করছে না আর কিছুই না, ওরা আইনের নামটা পাল্টে দিয়ে ওই একেবারে মনুর সংহিতার ধারায় ধীরে ধীরে ওই হিন্দুত্ববাদী ধারণাটাকে ঢোকাবার চেষ্টা করছেন। আইনের মধ্যে কোনো গুণগত মৌলিক পরিবর্তন আসেনি, বরং খানিকটা পুলিশের অধিকারকে বাড়িয়ে দেওয়া হয়েছে। সাধারণভাবে মোটা দাগে এইটাই বলা যায় যে এখন যে কোনো সাধারণ আন্দোলন, সাধারণ কথাবার্তা, সরকারের যে নীতিগত সমালোচনা, এই সব করলে পরেই সেটাকেও তারা এখন দেশ বিরোধী বলে আখ্যা দিয়ে মানুষকে গ্রেফতার করতে পারে। তারপর বেলে এমন প্রভিশন করা হয়েছে, ধরুন একজন মানুষের ওই 3-4টে যদি মামলা থেকে থাকে তবে সে বেল পাবে না। যে কোনো রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে এরকম 3-4টে মামলা দিয়ে দেওয়া যেতেই পারে। পুলিশের গুলি চালানোর ক্ষেত্রে আগে ছিল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পাওয়া, সেটাকেও তারা লঘু করে দিয়েছে। এইরকম বিভিন্ন আইন যে তারা করছে, এটা প্রকৃতপক্ষে গণতান্ত্রিক আন্দোলনকে দাবিয়ে রাখার দৃষ্টিকোণ থেকে এই আইন হয়েছে। সমস্যা হবে, ধরুন প্রত্যেকেই জানে যে খুন হলে পরে 302 ধারা। আমি দুটো উদাহরণ দিচ্ছি। চিটিংবাজি করলে 420, এবং কথাই আছে টিয়াটা 420। ধর্ষণ করলে পরে 376। এইভাবে তো সকলের মননের তৈরি হয়েছে। এখন তুমি ধর্ষণ রাখছো, তো এমন তো না যে ধর্ষণটা পাল্টে গেছে, কিন্তু আইনের ধারাটা তুমি পাল্টে দিলে, তাহলে এটা কাজ করার ক্ষেত্রে ব্যাপক অসুবিধা হবে। আরো অসুবিধা হবে কি, ধরুন আজ থেকে লাগু হলো, কালকে যে অপরাধটা করেছে তার বিরুদ্ধে এখন কোন আইনে চলবে না চলবে এ নিয়ে অনেক বিতর্ক হবে। সেই তো অনেক সমস্যা হবে, অনেক বিতর্ক হবে, মাঝখান থেকে আরো সব ডিলেট হবে। কোনো প্রয়োজন ছিল না। যে আইন আছে সেই আইনে কিছুমাত্র সংশোধন করলে পরেই ওরা যা চাইছেন সেটাও করতে পারতেন। আসলেই কি তাই? এই নতুন আইনগুলো কি এতটাই বিতর্কিত? এই নতুন আইনগুলো কারণে সাধারণ নাগরিক জীবন কি কোথাও গিয়ে বিপন্ন হতে পারে? আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানান।